গুড মর্নিং এভরিওয়ান। আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে। শনিবার আজ 11/7/2026 উইকলি মার্কেট অ্যানালিসিস নিয়ে বাই আইএলএম আমরা আজকে অনেক কিছু আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি সকলকে রিকোয়েস্ট যে কাইন্ডলি ভিডিওটা ভালো করে দেখবেন, কারণ এর ভেতর কিন্তু অনেক কিছু ইনফরমেশন শেয়ার করি আমি প্রত্যেক শনিবার করে যে স্পেশাল অ্যানালিসিস সেশনটা চলে। সেখানে আমাদের গ্লোবাল মার্কেট, লোকাল স্টক স্পেসিফিক, ট্রেডিং স্পেসিফিক অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমরা সেখানে একটা মিড টার্ম বা লং টার্মের ভিউ নিয়ে আসি। তো সেটা কিন্তু সম্পূর্ণ থাকে টেকনিক্যাল বায়াসের উপরে, টেকনিক্যাল প্যারামিটারের উপরে। তো চলুন তাহলে লেট করবো না, আমরা স্ক্রিন শেয়ার করে ঝটপট করে উইকলি মার্কেট আপডেটের যে বায়াসটা থাকছে, বায়াস ইন দা সেন্স আমরা একটা ডিসক্লেমার রেখে পুরো জিনিসটাকে আলোচনা করি। তো সেখানে যে রিসার্চ ডিসক্লেমারটা থাকছে সেখানে কিন্তু সম্পূর্ণ যাই আলোচনা করছি আমরা এখানটায়, সেখানে ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি মার্কেট অথবা কারেন্সি মার্কেট নিয়ে যা আলোচনা হচ্ছে পুরোটাই কিন্তু থাকছে একটা টেকনিক্যাল প্যারামিটারের উপরে, এবং সেই টেকনিক্যাল প্যারামিটারটা থাকছে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ বলতে আমরা ব্রডার ভিউ থেকে শর্টার ভিউ, মানে ম্যাক্রো ভিউ থেকে মাইক্রোস্কোপিক ভিউ অব্দি এসে কিন্তু আমরা পুরো জিনিসটাকে বিস্তারিত আলোচনা করি। যারা যারা এই সেশনটা প্রথম থেকে শেষ অবধি দেখছেন তারা কিন্তু অনেক ইনফরমেশন পাচ্ছেন, তারা অনেক বেনিফিট পাচ্ছেন। যে সারা সপ্তাহের যে মার্কেটের যে কন্ডিশন ছিল, পাস্ট ডেটা এবং ফিউচার ডেটা কি হতে পারে, পাস্ট ডেটাকে দেখে ফিউচার ডেটা কি হতে পারে, সেটা কিন্তু অনেকেই সেখান থেকে উপকার পাচ্ছে না। আমি সেখানটা দাঁড়িয়ে সকলকে রিকোয়েস্ট করব, যদি আপনিও সেই নিজের ভালো চান যে শেয়ার বাজারে ভালো করে কাজ করা বা মার্কেটের ভিউ নেওয়া, তাহলে পরে কিন্তু এই চ্যানেলের দিকে চোখ রাখতে হবে এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে। আমার ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু ভিডিওগুলো অ্যাভেলেবেল থাকে। তো চলুন আমরা টপ ডাউন অ্যাপ্রোচে কি কি আলোচনা করি সেটা একটু বলে নিই। প্রথমে প্রাইস অ্যাকশন থাকে, আরএসআই থাকে, বলিঞ্জার ব্যান্ড থাকে এবং ওপেন ইন্টারেস্টের প্যারামিটার গুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি আমরা। সেটা স্পেসিফিক কিছু ইন্ডেক্সের জন্য আলোচনা করি বা কিছু কিছু ক্ষেত্রে স্টকের ক্ষেত্রে আলোচনা হয়। গ্লোবাল মার্কেটের মধ্যে আমরা ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স এবং সমস্ত ইমার্জিং মার্কেট যা যা রয়েছে গ্লোবালি সমস্ত মার্কেটকে আমরা দেখি। মার্কেট বলতে প্রত্যেকটা দেশের স্টক তো দেখা সম্ভব নয়, আমরা সেখানকার ইন্ডেক্স গুলোর প্যারামিটার নিই, তার যে ব্রডার ভিউটা, যে তাদের দেশের ওভারঅল ইকোনমি কি পারফরমেন্স করছে, ভালো মন্দ খারাপ বা সাইডওয়েজ। ডোমেস্টিক কিউজ আমরা যেটা দেখে নিই, তার মধ্যে ইউএসডি আইএনআর যে মোমেন্টাম, তার উপর বেস করে আমাদের স্টক মার্কেট ভালো থাকবে না খারাপ থাকবে সেটা কিন্তু ডিফাইন করা যায়। পাশাপাশি আমরা সেখানে ইন্ডিয়া ভিক্স এর মোমেন্টাম দেখে নিই একটু, যে সে কতটা ভোলাটাইল, কতটা স্টেবল রয়েছে, নিফটির বর্তমান আউটলুক কি রয়েছে, এবং নেক্সট উইক বা নেক্সট পরের উইকে বা এই মান্থে বা পরের মান্থ গুলোতে কি হতে পারে, একটা ছোট ছোট করে আমরা প্রিএম্প করি জিনিসটাকে এবং সেটাকে ফলো করি। কোন রকম আমরা এখানটায় লার্নিং ছাড়া কিন্তু অন্য কিচ্ছু করি না এখানটা, কারণ লার্নিং এর ভিডিও পুরোটাই এখানে কিন্তু যারা যারা পুরো জিনিসটা দেখবেন, পুরো ভিডিওটা, তারা কিন্তু পুরো লার্নিং পাবেন। ঠিক আছে। মেজর কিছু স্টক নিয়ে আমরা আলোচনা করি ফর নেক্সট উইক, পাশাপাশি কিছু অ্যাকশনেবল স্টক যেগুলো ট্রেডিং এর জন্য, স্টক পিক্স ফর নেক্সট উইক, কিছু অপশনের স্ট্র্যাটেজি যদি থাকে, এবং স্পেশাল পিক্স ফর মিড টার্ম বা লং টার্ম র্যালির জন্য। ঠিক আছে, চলুন তাহলে আর দেরি করা যাবে না, আমরা ঝটপট করে চলে আসবো আমাদের গ্লোবাল কিউজ দেখার জন্য। সবার প্রথমে আমাদের সামনে চার্ট খোলা রয়েছে। যে চার্টটি রয়েছে এটি হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ চার্ট, যার নাম হচ্ছে ব্রেন্ট ক্রুড, ক্রুড অয়েল। প্রচুর দিন ধরে আমাদের মানে নাক মে দম করকে রাখা হয়, এরকম একটা কন্ডিশন। বাট এই মাসে কিন্তু সে স্টেবল রয়েছে, টিল নাও এখন অব্দি স্টেবল, শান্ত অবস্থায় বসে রয়েছে। কারণ এটা কিন্তু, এই পড়াটাও কিন্তু একটা এফেক্ট ফেলে বাজারে, যে ব্রেন্ট ক্রুড উপরে যাচ্ছে বা নিচে পড়ছে, সেখানটায় বড় মোমেন্টামের সাথে সেখানটা কিন্তু মার্কেটকে সামলানোটা মুশকিল হয়ে যায়, পোর্টফোলিও কিন্তু ইধার উধার হয়ে যায়। তো সেটা কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হয়। তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রেন্ট ক্রুড একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লাইনের কাছে এসে কিন্তু বাউন্স ব্যাক দেখাচ্ছে মান্থলি চার্টে, যেটা অনেক পুরোনো ক্লোজিং বেসিসে যে লো গুলো ছিল, ওপেন বা লো গুলো, ওপেন প্রাইস বা লো প্রাইস যাই আছে এখানটায়, আমরা এটাকে কিভাবে মার্ক করেছি দেখে নিন একটু। প্রত্যেকে কিন্তু এইভাবে যদি মার্কিং করে অনেক সুবিধা হবে। এটা হচ্ছে লাইন চার্ট। লাইন চার্টে যদি আপনি একটা লাইন প্লট করেন, মোটামুটি সেখানে কিন্তু ডট টু ডট যে লাইনটা আছে সেখানে কিন্তু শ্যাডোটা বানিয়েছে এই মান্থে। এই জায়গাটা একদম লোটা, অলমোস্ট $71, $70 এই জায়গাটায় কিন্তু লো তৈরি করেছে, 70.215। সেখান থেকে বাউন্স ব্যাক দেখেছি এখন অব্দি 3.5%-এর। এটা হচ্ছে বর্তমানে ব্রেন্ট ক্রুডের চাল চলন। উইকলি চার্ট যদি দেখি সেখানটায় সে কিন্তু একদম ডট টু ডট সাপোর্ট নিয়েছে, একটা মর্নিং স্টার কাইন্ড অফ ফরমেশন তৈরি হয়েছে। মর্নিং স্টার ফরমেশন ইন দা সেন্স এখান থেকে কিন্তু মার্কেট একটা আপ মুভ দিতে পারে বা দেওয়ার প্রবাবিলিটি রয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু ওপরের দিকে রেজিস্ট্যান্স কিন্তু, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটা, সেটা কিন্তু অলমোস্ট $88-89 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেখানে গেলে কিন্তু আবার রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু আবার নিচে আসবে, মানে ব্রেন্ট করে। এবং আরএসআই 40 সাপোর্টে রয়েছে, যে কারণে আরো বেশি করে বলতে পারছি যে হ্যাঁ, এখান থেকে মার্কেট মোমেন্টাম নিয়ে আপ ট্রেন্ডে যেতে পারে একটা। কারণ আরএসআই 40 সাপোজ ইকুয়াল টু কিন্তু বড় মুভ।
আমরা এর আগেও দেখেছি RSI 40 সাপোর্ট নিয়ে কিন্তু এই ব্রেন খুব বড় বড় মোমেন্টাম দেখিয়েছে। ওকে, তো এটা হচ্ছে পাস্ট ডেটার উপর বেস করে আমরা ফিউচারকে প্রেডিক্ট করি। এবং ডেইলি চার্ট যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে RSI 40 নিচে একটা পজিটিভ ডাইভারজেন্স বানিয়ে সেখান থেকে বাউন্স ব্যাক, এবং সেই বাউন্স ব্যাক কিন্তু আলটিমেটলি আবার একটা ছোট্ট করে নিচের দিকে পুল ব্যাক আসছে, কারণ এখানে একটা নেগেটিভ ডাইভারজেন্সও ছিল, এটাকে নেগেটিভ ডাইভারজেন্স বলা হয়। বাট অনেকে এখানে বলতে পারেন যে আপনি তো এখানটা যে ডাইভারজেন্সটা দেখাচ্ছেন এটা তো কিন্তু অ্যাকচুয়ালি কাজের নয়। কেন? RSI 60 বা 60-র উপরে থাকলে ডাইভারজেন্স সেখানটা আমরা রেসপেক্ট দিয়ে থাকি, সেই ডাইভারজেন্স গুলো কিন্তু ওয়ার্কেবল বা কাজ করে। বাট এটা তো আপনি বলছেন যে RSI 40 বা 40-র আশপাশে এসে ডাইভারজেন্স, না, এটাকে বলা হয় রিভার্স ডাইভারজেন্স। তো রিভার্স ডাইভারজেন্স সম্পর্কে যারা জানেন তারা কমেন্টের বক্সে লিখতে পারেন যে হ্যাঁ এটা ঠিক, আর যারা জানেন না তারা শেখার জন্য আগ্রহ প্রকাশ করলে আমি শেখাতে অবশ্যই আপনাদের জন্য রাজি রয়েছি, যে হ্যাঁ এর উপরে দরকার হলে একটা ভিডিও বানিয়ে দেবো RSI এর উপরে, RSI কা সম্পূর্ণ জ্ঞান, ঠিক আছে, এই টাইপের কোনো একটা ভিডিও দিয়ে দেবো। RSI কিন্তু কথা বলে, দিস ইজ দা মোস্ট পাওয়ারফুল অ্যান্ড লিডিং ইন্ডিকেটর ইন দিস মার্কেট। ঠিক আছে, তো যে কারণে কিন্তু এখানে নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে যার এফেক্ট কিন্তু দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আমরা যদি চলে যাই এবারে ডলারের চার্টে, ডলার কি করছে বর্তমানে, ইউএস ডলার, যেটা ইউএস ডলারও কিন্তু একটা ব্রেকআউট দেখতে পেয়েছি আমরা কিছুদিন লাস্ট মান্থে, এবং তারপরে কিন্তু সে তার নিজের পজিশনকে হোল্ড করে বসে আছে, না নিচে যাচ্ছে না ওপরে পড়ছে, চলে যাচ্ছে। তো নিচেও আসছে না ওপরেও যাচ্ছে না, সুতরাং এখানটা একটা ছোট্ট ডোজি বানিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেটাকে বলা হয় ফোর প্রাইস ডোজি টিল নাও, মান্থ ক্লোজিং হয়নি এখন অব্দি। বাট উইকলি চার্টে কিন্তু একটা ছোট্ট স্পিনিং টপ বানিয়েছে, এবং সেটা RSI 60-র কাছে রেজিস্ট্যান্স নিয়ে রেঞ্জ শিফটের একটা কিন্তু গন্ধ আসছে এখানটা, যে রেঞ্জ শিফট হয়ে কিন্তু প্রাইস আবার নিচের দিকে এলেও আসতে পারে আমাদের ইউএসডি, ইউএস ডলার যেটা। নেক্সট হচ্ছে ডেলি চার্ট, ডেলি চার্টও কিন্তু দেখাচ্ছে RSI 60-র ওপরে দিব্যি সুন্দরভাবে চলছিল, সেখানে পিআরডি বানালো, কিন্তু ফার্স্ট টাইম পিআরডি ইজ ওয়ার্কড। বাট সেকেন্ড টাইম যে পিআরডিটা করেছে সেটা কিন্তু জাস্ট একটা ছোট্ট করে উপর দিকে আপ মুভ দিয়ে আবার কিন্তু নিচের দিকে হ্যামার ট্যামার বানিয়ে ঘোরাঘুরি করছে, মানে তার চাল চলন আপাতত সাইড ওয়েজ, বুলিশ নয় বিয়ারিশও নয়, সুতরাং সাইড ওয়েজ চলছে। এটা হচ্ছে ডলারের বর্তমান কন্ডিশন, ডলারের কন্ডিশন। বাট উইকলি চার্ট দেখতে পাচ্ছি, উইকলি চার্ট তো বললাম অলরেডি, অলরেডি ডিসকাস হয়ে গেছে। এবার আমরা যেটাই চলে আসবো, বেশ কিছু প্রিশিয়াস মেটাল দেখবো, গোল্ড সিলভারের চাল চলন দেখবো, যে গোল্ড কি করছে বর্তমানে এবং সিলভার কি করছে। গোল্ডকে যদি আমরা মান্থলি চার্টে দেখি সেখানটায় গোল্ড কিন্তু আপাতত RSI 60 একটু নিচে এসে কিন্তু আবার মাথাটা বেঁকিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, মনে হচ্ছে এবারে কিন্তু আবার গোল্ডে নতুন করে তেজির বা আচ্ছে দিন আসছে, ঠিক আছে। উইকলি চার্ট RSI 40 বাউন্স ব্যাকের একটা কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু অ্যাটলিস্ট 60 অব্দি যদি ট্রাভেল করে তাহলে পরে কিন্তু এই গোল্ড $4,500 অব্দি আবার চলে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, মানে এখান থেকে আরো 300-400 পয়েন্টের কিন্তু উপরের দিকে মুভ রয়েছে, ফাঁকা রয়েছে রাস্তা। ডেলি চার্ট যদি দেখি, ডেলি চার্টও কিন্তু একটা কনসলিডেশন চলছে, এবং RSI 40-র নিচে বেশ কিছুদিন ট্রেড হয়েছে, এবং কিন্তু সেখান থেকে RSI 40-র উপরে উঠে দেখুন নিচে RSI 40-তে সাপোর্ট নিয়ে কিন্তু এখানটা আপাতত ট্রেড হচ্ছে, মানে সাইড ওয়েজ হয়েছে, নেগেটিভিটি কেটে আপাতত সে আইসিইউ থেকে পেশেন্ট এখন কথা বলছে, খাওয়া দাওয়া করছে, ঠিক আছে, হাঁটা চলা পরে করবে। ওকে, এই হচ্ছে বর্তমান কন্ডিশন আমাদের গোল্ডের। সিলভারকে একটু দেখে নেব, দুজনেই তো ভাই ভাই, কথা আছে না হিন্দি চিনি ভাই ভাই, এরাও সেরকম একটা ব্যাপার। এ কিন্তু RSI 40 60-র নিচে কিন্তু ব্রেকডাউন হয়ে আপাতত দাঁড়িয়ে রয়েছে, বাট পুল ব্যাক একটা হোল্ডে যদি আসে সিলভারেও কিন্তু আসা একটা স্বাভাবিক। উইকলি চার্ট দেখতে পাচ্ছি এও কিন্তু RSI 40-র সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে, যদি হোল্ড করে 40-র সাপোর্টকে, যদি বাউন্স ব্যাক দেখায় তাহলে অলমোস্ট $81 কিন্তু আবার দেখা যেতে পারে। ডেইলি চার্ট যদি দেখি, RSI জাস্ট 40-র ওপরে জাস্ট গতকাল উঠে ক্লোজ করেছে, জাস্ট ক্লোজ করেছে, মানে এর মধ্যে এখন উইকনেসটা একটু বেশি। এ এখন জাস্ট কথা বলছে, খাওয়া দাওয়া কিছু করেনি এখনো বেড়ে বসে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিলভারের কন্ডিশন। এবারে চলে আসবো ইম্পর্টেন্ট ইন্ডেক্স, যার নাম হচ্ছে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ। তার চার্টে দেখতে পাচ্ছি সে কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না, সে কিন্তু লাইফ টাইম হাই বানিয়ে এই মাসে আপাতত ক্লোজিংটাও লাইফ টাইম হাই এর উপরেই রয়েছে, এবং RSI 72 ওভারবট অনেকে বলে থাকে, বাট ওভারবট নয়, এখানে ডাইভারজেন্স ছিল, সেই ডাইভারজেন্স গুলো কিন্তু আর কাজ করছে না, নেগেটিভ ডাইভারজেন্স ছিল, সেখান থেকে কিন্তু প্রাইস মুভ দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে এতে প্রচুর স্ট্রেংথ আছে বলেই কিন্তু উপরের দিকে যাচ্ছে, ডাইভারজেন্স কাজ করে না এমন নয়। কাজ করতো কখন, আমরা কনফার্মেশন যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা ডাইভারজেন্স কে ফাইনালি বলতে পারি না দিস ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার ডাইভারজেন্স, যতক্ষণ না রেড ক্যান্ডেল আসছে। উইকলি চার্টে একটা স্পিনিং টপ এসছে, এটা কিন্তু একটা ইনডিসিসিভ ক্যান্ডেল, এবারে কিন্তু মুভ যেদিকে দেবে ইদার সাইড মুভমেন্ট কিন্তু একটা দেওয়ার একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে, এবং সেটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট, যদি আমরা ভালো সাপোর্ট ধরি অলমোস্ট সেটা 50,000-ই কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট। তো 50,000 যদি আসে অবাক হওয়ার কিছু নেই। তো অলমোস্ট আমাদের হাই তৈরি করেছিল 53,294,
ডেইলি চার্ট যদি দেখে থাকি এখানটায় ডেইলি চার্টে দেখতে পাচ্ছি আবার সে কিন্তু বাউন্স ব্যাকের সংকেত দিচ্ছে। মানে উইকলি চার্টটা একটু খারাপ, ইনডিসিসিভনেস দেখিয়েছে, বাট মান্থলি চার্ট ডেইলি চার্ট কিন্তু ভালো রয়েছে। বা দাদাজি আর বেটাজি আচ্ছা হে, বাপ থোড়া খারাপ হে, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান কন্ডিশন। ন্যাসডাকে একটু চলে আসবো মান্থলি চার্ট। মান্থলি চার্ট দেখতে পাচ্ছি একদম ইনডিসিসিভ, লাস্ট মান্থে একটা হ্যাঙ্গিং ম্যান কাইন্ড অফ ক্যান্ডেল তৈরি করেছিল এবং এ মাসেও কিন্তু কাইন্ড অফ দ্যাট সিচুয়েশন হ্যাপনিং রাইট নাও, ঠিক আছে। তো ক্লোজিং না হলে আমরা ফাইনাল বলতে পারি না যে ক্যান্ডেলটার কি ফরমেশন হলো। উইকলি চার্ট যদি দেখি সেখানটা কিন্তু আবার বাউন্স ব্যাক দেখাচ্ছে RSI 60 সাপোর্ট নিয়ে, সেখান থেকে কিন্তু পজিটিভ রিভার্স ডাইভারজেন্স রয়েছে, যার জন্য কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। ডেইলি চার্ট কিন্তু আবার সাইড ওয়েজ, গতকালও পজিটিভ মুভ, তার আগের দিনও পজিটিভ মুভ, তার আগের দিনও পজিটিভ মুভ। মোমেন্টাম ঠিকঠাক আছে, কোনো খারাপ কিছু নেই, ন্যাসডাকে আপাতত ঠিকঠাক রয়েছে এখনো অব্দি। কাল কি হবে আমরা জানি না, কালকের মার্কেট মানে মানডের মার্কেট কি হবে সেটা মানডেতেই গিয়ে বোঝা যাবে। এবারে আমরা চলে আসবো যেখানটায়, সেটা হচ্ছে আরো ব্রডার ভিউ দেখার জন্য S&P 500, যেটা আমাদের ইউএস এরই একটি ইন্ডেক্স, যেখানে 500টা মেজর মেজর স্টক থাকে। সেখানে কিন্তু এর চাল চলনটা আবার ঠিকঠাক আছে, 1% মুভ রয়েছে এখানে, পজিটিভ মুভ। উইকলি চার্ট, সেখানে কিন্তু একটা RSI 60 সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক চলছে, মনে হচ্ছে লাইফ টাইম হাইকে আবার ব্রেকআউট করবে S&P 500। ডেইলি চার্ট কিন্তু RSI 60 জাস্ট ব্রেকআউট করেছে, মানে এতে কিন্তু ফ্রেশ মোমেন্টাম বা তেজি আবার আসার একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে। ওকে, এটা আমেরিকা ছেড়ে এবার আমরা চলে আসবো সোজা ইউরোপে। ইউকে স্টকস কে একটু দেখে নেবো। ইউকে স্টকস এর মান্থলি চার্ট দেখতে পাচ্ছি একটা ইন শুটিং স্টার কাইন্ড অফ ফরমেশন হচ্ছে, এবং তার আগে স্পিনিং টপ কাইন্ড অফ ক্যান্ডেল কিন্তু বারবার তৈরি হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আপাতত এই ইনডিসিসিভ জোনে চলছে। উইকলি চার্ট দেখতে পাচ্ছি সেটা RSI 60 ব্রেকডাউন হয়ে নিচের দিকে আবার আসার চেষ্টা করছে। ডেইলি চার্ট যদি দেখি সেটা 60-40 সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। বিশেষ কিছু ভালো কিছু নেই এখানে। জার্মানি যদি দেখি মান্থলি চার্টে, সে আবার এখান থেকে শুটিং স্টার বানিয়েছে, তার আগে হ্যাঙ্গিং ম্যান বানিয়েছিল, RSI 60-র উপরে কিন্তু বানাচ্ছে, মানে ঠিক আছে, খারাপ নয় এখনো অব্দি, খারাপ হতেও আবার বেশি সময় লাগে না। কিন্তু উইকলি চার্ট একটা দেখতে পাচ্ছি ডার্ক ক্লাউড কভার, যেটা বাজে ক্যান্ডেল, RSI 60-র রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট নিচের দিকে মোমেন্টাম দেখাচ্ছে। ডেইলি চার্ট যদি দেখি RSI 60-40 ক্যান্ডেল গুলো বাজে বাজে হচ্ছে, একটা ইভিনিং স্টার ফরমেশন হয় কিন্তু ফলো আপ রেড ক্যান্ডেলও এসছে দেখতে পাচ্ছি আমরা এখানটায়। ফ্রান্স, ফ্রান্সের ফুটবল টিমটাও দারুণ খেলছে, কিন্তু ওদের স্টক মার্কেটের টিম কি করছে সেখানে কিন্তু মান্থলি চার্ট খারাপ, 60-র নিচে, এখানে 60 রেজিস্ট্যান্স দিচ্ছে। উইকলি চার্ট 60 রেজিস্ট্যান্স, ডার্ক ক্লাউড কভার। ডেইলি চার্ট, ডেইলি চার্ট সাইড ওয়েজ। তাহলে ফ্রান্সের মার্কেট কিন্তু ভালো নয়। ফুটবল টিম ভালো পারফর্ম করছে, ঠিক আছে, সেই ফাইনালে উঠেও গেছে, কোয়ালিফাই করেছে, ওদের সাথে পড়েছে আপনার স্পেনের খেলা। এবং আজ রাতে, মানে আজ রাত বলতে আগামীকাল ভোর রাতে পরপর দুটো ম্যাচ রয়েছে। আর্জেন্টিনা, এদিকে আপনার রয়েছে আমাদের সুইজারল্যান্ড, পাশাপাশি এদিকে ব্রিটেন, মানে ব্রিটেন বলতে ইউকে, ইউকে বলতে আমাদের শত্রু ইংল্যান্ড, ইংল্যান্ডের সাথে রয়েছে নরওয়ে, ঠিক আছে। যারা জিতবে তাদের দুজনের মধ্যে কিন্তু সেমিফাইনাল হবে, অলরেডি একটা সেমিফাইনাল ডিসাইড হয়ে গেছে, আর একটা সেমিফাইনাল ডিসিশন কাল সকালবেলা আমরা খবর পেয়ে যাব যে কি হতে চলেছে। নেক্সট একটু এশিয়ায় চলে আসি। এরা ফুটবল খেলছিল বাট বিদায় নিয়ে নিয়েছে ব্রাজিলের সাথে। সেখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা নিচের দিকে পুল ব্যাক দেখাচ্ছে, একটা হ্যাঙ্গিং ম্যান ফরমেশন হয়েছে, কারণ মান্থলি চার্টে একটা কিন্তু লং টার্মের একটা নেগেটিভ ডাইভারজেন্স স্টিল নাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানটায়, ঠিক আছে। তো এই ডাইভারজেন্সটা কিন্তু যদি ওয়ার্ক করে, এই জাপানে কিন্তু নিচে এসে অলমোস্ট 60,000-এর কাছাকাছি সাপোর্ট নিতে পারে, চলছে এখন 70,000, মানে 10,000 পয়েন্টের কিন্তু যে কোনো সময় কিন্তু কারেকশন এলে অবাক হওয়ার কিছু নেই। উইকলি চার্ট 60-র ওপরে, ডেইলি চার্ট 60-40। মনে হচ্ছে জাপান নিচে আসবে না, জাপান উপরেই যাবে, যা বোঝা যাচ্ছে এখন অব্দি চার্ট স্ট্রাকচার দেখে, ঠিক আছে। এটা হচ্ছে জাপানের চার্ট স্ট্রাকচার। আমরা দেখে নেবো একটু কোরিয়া। সাউথ কোরিয়াও কিন্তু ফুটবল থেকে বিদায় নিয়ে নিয়েছে, মানে ওয়ার্ল্ড কাপ থেকে, বাট মনে হচ্ছে এবার ওরা স্টক মার্কেট থেকেও একটুখানি পজ নেবে, মানে নিচের দিকে আসছে, একটা স্পিনিং টপ বানিয়ে তারপর একটা ডার্ক ক্লাউড কভার, ইভিনিং স্টার ফরমেশন, দিস ইজ নট এ গুড সাইন রাইট নাও। উইকলি চার্ট, সেখানে কিন্তু কোনো সিগন্যাল ভালো নেই, 60 ব্রেকডাউন হয়ে বসে রয়েছে RSI। ডেইলি চার্ট 60-40 রেঞ্জের ভেতরে এসে 40 সাপোর্ট নিয়েছে। ইট ক্যান গিভ এ বাউন্স ব্যাক আপ টু 8,100 অব্দি কিন্তু যেতে পারে। এটা হচ্ছে বর্তমান গ্লোবাল মার্কেটের ভিউ। চীনকে একটু দেখে নি, হিন্দি চিনি বলছিলাম। চীনের চার্টের কি অবস্থা? চীন আপাতত RSI 60-র উপরে মান্থলি, উইকলি 60-40 সাইডওয়েজ রয়েছে, ডেইলি সাইডওয়েজ, আর কিছু দেখার নেই। ইম্পর্টেন্ট
ক্লু নেবো আমরা, সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের ক্লু নেওয়ার জন্য সব থেকে বেশি রেফারেন্স দরকার, সেটা ইউএসডি আইএনআর, ডলার রুপির যে কম্বিনেশন, সেখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বড় মোমেন্টাম নিয়ে কিন্তু আরএসআই 60-র উপরে কন্টিনিউ ট্রেড হচ্ছে এবং একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের ফরমেশন হয়েছে এবং একটা ছোট করে ট্রায়াঙ্গেল প্যাটার্নও তৈরি হয়েছে। তো আমি এখন লাইনটা ড্র করছি না, পরের সপ্তাহে ড্র করে দেখিয়ে দেবো বা পোস্ট মার্কেট অ্যানালিসিসে কোনোদিন দেখিয়ে দেবো। উইকলি 60 ব্রেকডাউন হয়েছিল, আবার 60-র উপরে বাউন্স ব্যাক করছে, কারণ এখানে একটা পজিটিভ রিভার্স ডাইভার্জেন্স ছিল যার এফেক্ট দেখতে পাচ্ছি উইকলি চার্টে। ডেলি চার্ট 60-40 সাইডওয়েজ, মনে হচ্ছে এখান থেকে একটা ব্রেকআউট বা পুল ব্যাক উপরের দিকে চলে যাবে, হয়তো $96 যদি ব্রেকআউট করে তাহলে পরে কিন্তু মার্কেটের জন্য খারাপ, আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য। ইন্ডিয়া উইক্স মান্থলি চার্ট কন্টিনিউয়াস ফল, গুড সাইন রাইট নাও, চলছে 12.25। উইকলি চার্ট একখানা তৈরি হয়েছে ইনভার্টেড হ্যামার, আরএসআই 40 সাপোর্ট, মনে হচ্ছে একটা বাউন্স ব্যাক এবারে ইন্ডিয়া ভিক্স দেবে ওপরের দিকে, অলরেডি একবার ট্রাই করেছে, ফেলিওর হয়েছে। ডেলি চার্ট দারুণ বুলিশ মারুবুজু, কারণ এখানে একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছিল যার এফেক্টটা পরপর দুদিনে একটা পজ নিয়ে মার্কেটে বাউন্স ব্যাক, এটা ছিল মানে মেজর রিজন। এবং পাশাপাশি পরপর দুদিনে কিন্তু 9% আর এখানে 8%, দুদিনে 17% হাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক, যদি 40-র কাছে, 40 কিন্তু ব্রেকডাউন হয়নি, 40 যদি সাপোর্ট নেয় এবং এর নিচে যদি ক্লোজ করে 11.64 নিচে যদি কাছাকাছি ক্লোজ করে, আবার কিন্তু বাউন্স ব্যাক আসবে, মাথায় রাখবেন, কারণ আবার একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি হবে, হতে বাধ্য। যদি এর নিচে গিয়ে ক্লোজ না করে, অলমোস্ট $11, 11 পয়েন্টের নিচে যদি ক্লোজ না করে ইন্ডিয়া ভিক্স, তাহলে কিন্তু বাউন্স ব্যাক অনিবার্য ক্লোজিংটা। ওকে, এটা হয়ে গেল আমাদের ওভারঅল গ্লোবাল কিউজ, লোকাল কিউজ দেখা হয়ে গেল। এবার চলে আসবো আমরা সেক্টর স্পেসিফিক ভিউ নেবো, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে সেক্টর গুলো কি পারফরমেন্স সেটা অ্যাট এ গ্ল্যান্স দেবো। নিফটিকে লাস্টে আলোচনা করব, সবার আগে আমরা বাকি সেক্টরকে আলোচনা করব, তারপরে বলবো যে নিফটির ভিউটা কি হতে চলেছে নেক্সট উইকে, ঠিক আছে। সবার প্রথম আমরা ব্যাংকিং ইন্ডেক্স নিফটি ব্যাংক নিয়ে আলোচনা করব। মান্থলি চার্ট দেখতে পাচ্ছি এখানে ব্যাংক ব্যাংক নিফটির, সে কিন্তু সমস্ত রেঞ্জকে কেটে উপরের দিকে যাচ্ছে, ইন দা সেন্স সেখানে আমাদের ইচিমোকো ক্লাউডের এখানে কিন্তু বেস লাইন কনভার্সন লাইন দুটো লাইনেরই কিন্তু ব্রেকআউট করে ক্লোজিং চলছে মান্থলি চার্টে। দিস ইজ রাইট নাও এ গুড সিচুয়েশন এবং আরএসআই হয়তো খুব শীঘ্রই 60 ব্রেকআউট হবে। উইকলি চার্ট যদি দেখি, উইকলি চার্ট কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন ফর্মেশন হয়ে রয়েছে, যে কোনো দিন কিন্তু ব্রেকআউট করে কিন্তু অলমোস্ট 60,000-এর উপরে ট্রেড হতে শুরু করতে পারে, কারণ এখানে দেখতে পাচ্ছি ইচিমুখেতে কিন্তু বেস লাইন কনভার্সন লাইন দুটোর উপরে ট্রেড হচ্ছে এবং দুটো লাইন ফ্ল্যাট হয়ে গেছে এবং প্রাইস অ্যাকশন বলছে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়াটা উচিত এখন বর্তমান কন্ডিশন অনুযায়ী। ডেইলি চার্ট যদি দেখি, সেখানে সমস্ত কিন্তু ইচিমুখের উপরে চলছে এবং ডেইলি চার্ট দেখতে পাচ্ছি আরএসআই 60-40 জাস্ট সাইড ওয়েজ হয়েছে, কারণ একটা নেগেটিভ নিউজের জন্য বাজারে হঠাৎ করে এখানে 2.5%-এর ফল আসে দুদিন আগে, বুধবার দিনকে। তো সেখান থেকে আবার কিন্তু বাজার বাউন্স ব্যাক করে রিকভারি দিয়ে দিচ্ছে, যেখান যেখান থেকে পড়েছিল ওপেন হয়েছিল মোটামুটি তার উপরে ক্লোজ করেছে, মানে দিস ইজ এ গুড সাইন রাইট নাও। অটো সেক্টর এও কিন্তু ব্যাংকিং সেক্টরের মতনই কিন্তু মোটামুটি কাছাকাছি জায়গায় রয়েছে, এরও মান্থলি চার্ট দেখতে পাচ্ছি দুটো লেভেলের ওপরেই কিন্তু ট্রেড হচ্ছে এবং আরএসআই জাস্ট 60 ব্রেক করবো করছে, ঠিক আছে, হয়তো এই মাসেই করে দেবে। উইকলি চার্ট সমস্ত লাইনের উপরে ব্রেকআউট কিন্তু 60-40, কিন্তু এটাও মনে হচ্ছে একটা ছোট্ট ফ্ল্যাগ প্যাটার্ন রয়েছে। তো সেই ফ্ল্যাগ প্যাটার্ন মোটামুটি কাটতে গেলে কিন্তু 27,500 উপরে কিন্তু একটা ক্লোজিং বেসিসে উইকলি চার্টে যদি ব্রেকআউট আসে, তাহলে আমরা বলবো যে ইট ক্যান বি সাস্টেনেবল ব্রেকআউট। ডেইলি চার্ট দেখতে পাচ্ছি সাইডওয়েজ, যদি উইকলি মান্থলি ব্রেকআউট করে তাহলে তো ডেইলি ব্রেকআউট করতে বাধ্য, ঠিক আছে। নেক্সট লেভেল অফ নেক্সট লেভেল যেটা থাকছে আমাদের এনার্জি সেক্টর, মান্থলি চার্ট 60 ব্রেকডাউন হচ্ছে, যখন অটো ব্যাংক এরা ব্রেকআউট করার চেষ্টা করছে সেখানে এ কিন্তু ব্রেকডাউন হওয়ার চেষ্টা করেছে, মানে এনার্জিতে কিন্তু আপাতত এনার্জি নেই। উইকলি চার্ট 60-40 সাইড ওয়েজ, ডেইলি চার্ট সেখানে কিন্তু আরএসআই 40-র কাছাকাছি ঘোরাঘুরি করছে, দুটো লাইনকে ব্রেকডাউন করে নিচে চলছে, মানে বেস লাইন কনভার্সন লাইন। আপনি বলিঞ্জার ব্যান্ডও যদি দেখেন, এখানটায় বলিঞ্জার ব্যান্ডও কিন্তু লোয়ার ব্যান্ডের আশপাশে এসে ট্রেড হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বর্তমান কন্ডিশন। পাশাপাশি আমরা ফিনসার্ভ যদি দেখি, নিফটির ব্যাংক নিফটির আর এক ভাই বলতে পারেন, ঠিক আছে, কাকার ছেলে জ্যাঠার ছেলে যাই বলুন, সেখানে এখানেও দেখতে পাচ্ছি আমরা সেন্টার ব্যাংকে ব্রেকআউট করে উপরের দিকে ট্রেড হচ্ছে মান্থলি চার্টে ফিনসার্ভ এবং আরএসআই 60 ব্রেকআউটের একটা প্রবণতা দেখা যাচ্ছে। এবং যদি আপনি এখানটা ইচিমোকো ক্লাউডও লাগিয়ে দেখেন, তাহলে পরে কিন্তু সেখানেও তার বেস লাইন কনভার্সন লাইনের উপরেই চলছে। উইকলি চার্ট সেখানেও দেখতে পাচ্ছি দুটো লাইনের উপরে রয়েছে, বলিঞ্জার ব্যান্ডও কিন্তু সেন্টার ব্যান্ডের উপরে ট্রেড হচ্ছে। ডেইলি চার্ট যদি দেখি, সেখানটা কিন্তু আরএসআই 60 ব্রেকআউট করছে এবং আপার ব্যান্ডকে ধরার চেষ্টা চলছে। আর যদি আমরা ইচিমোকুতে দেখি, সে কিন্তু সমস্ত ব্যান্ডের ওপরেই চলছে, দুটো ব্যান্ডের ওপরেই চলছে, ব্যান্ড মানে দুটো লাইন, কনভার্সন লাইন, বেস লাইন। নেক্সট হচ্ছে আমাদের ফিনসার্ভের পরে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, বেশ কিছুদিন ধরে ঘিসা পিটা হওয়া ছিল, সেখানে কিন্তু মান্থলি চার্ট দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাগ প্যাটার্ন ফর্মেশন হয় কিন্তু 60 ব্রেকআউটের
দোরগোড়ায় রয়েছে। উইকলি চার্ট দেখতে পাচ্ছি সাইডওয়েজ। ডেইলি চার্ট যদি দেখি সেখানটা কিন্তু বেশ ভালো মোমেন্টাম দিচ্ছে, বুলিশ হারামি ফরমেশন করে তারপরে কিন্তু আবার সেই বুলিশ হারামির ওপরে যে ক্যান্ডেলটা ছিল আগের যে ক্যান্ডেল, সেটাকে কিন্তু ব্রেকআউট করে ক্লোজ করেছে। এটা কিন্তু বর্তমান কন্ডিশন আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। নেক্সট চলে আসবো আইটি। বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, কবে ভালো হবে কেউ বলতে পারছে না। মান্থলি চার্ট এই মাসে একটু দেখা যাচ্ছে যে দিস ইজ এ পজিটিভ সিগন্যাল। 6.5% টিল নাও এখন অব্দি পজিটিভিটি দেখিয়েছে। ডার্ক হর্স হতে পারে আগামী দিনে, কিন্তু একদম বটম ফরমেশন করে বেরোচ্ছে। কারণ উইকলি চার্ট 40 নিচে চলে গেছিল, সেখান থেকে কিন্তু বেস লাইন কনভার্সন লাইনের নিচে রয়েছে। আস্তে আস্তে হয়তো ব্রেকআউট গুলো হবে ধীরে ধীরে, ইট উইল টেক সাম টাইম। ডেইলি আবার সাইডওয়েজ, এতে কিন্তু আবার সেলিং আসবে, যেই 30,000 এর কাছে যাবে সেখান থেকে কিন্তু সেলিং আসবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু তার সাইকোলজি হয়ে গেছে, এখন 30,000 একটা বেঞ্চমার্ক টপকাতে পারছে না, যাচ্ছে ফলস ব্রেকআউট দিচ্ছে, আবার পড়ে আসছে। এখানে গেছিল একটা 31,290, সেখান থেকে সোজা নেমে কিন্তু 25,800। ওকে, এটা হচ্ছে বর্তমান কন্ডিশন আইটেম। বাট এই করতে করতে সে স্টেবল হবে, কারণ টিসিএস এর ম্যানেজমেন্ট গাইডেন্স খুবই ভালো এসেছে, গতকাল আমি শুনছিলাম সেটা। মান্থলি চার্ট এফএমসিজি আরএসআই 40 ভালো নয় কোনোভাবে। উইকলি চার্ট 60-40 সাইডওয়েজ, ডেইলি চার্ট 60-40 সাইডওয়েজ, কিচ্ছু নেই এর ভেতরে আপাতত। মেটাল সেক্টর দীর্ঘদিন ধরে চলেছে, আরএসআই কিন্তু 60-র উপরে আবার নিজেকে সাস্টেইন করার চেষ্টা চলছে। মনে হচ্ছে মেটালে আবার একটা নতুন করে ফ্রেশ তেজি হয়তো আসতে চলেছে। গোল্ড সিলভারে আমরা দেখেছি সেই ঘটনা কিন্তু ঘটতে চলেছে মনে হচ্ছে দেখে। উইকলি চার্ট 60 নিচে এসেছিল, হয়তো আবার একটা পুল ব্যাক উপরের দিকে দিতে পারে। ডেইলি চার্ট 60-40 সাইডওয়েজ। ফার্মা সেক্টরে যদি দেখি, এখানে কিন্তু অন্যরকম কথা হচ্ছে। এ কিন্তু লাইফ টাইম হাইতে ট্রেড হচ্ছে, মান্থলি 60-র ওপরে লাইফ টাইম হাই, উইকলি চার্ট 60-র ওপরে লাইফ টাইম হাই, ডেইলি চার্ট 60-র ওপরে লাইফ টাইম হাই। পিআরডি ফরমেশন হয়েছে, মার্কেট ওপরের দিকে যাচ্ছে, দ্যাটস ইট। নেক্সট হচ্ছে আমাদের পিএসসি, সরকারি সেক্টর, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। মান্থলি চার্ট 60-40 সাইডওয়েজ, আপাতত কোনো জান নেই এতে। উইকলি সাইডওয়েজ, ডেইলি সাইডওয়েজ, কোনো কিছু নেই ফ্রেশ এর ভেতরে। সাইডওয়েজ বলতে 40-র কাছে এসে সাইডওয়েজ, মানে কোনো মোমেন্টাম নেই, ডাউন ট্রেন্ডে সাইডওয়েজ মার্কেট। পাশাপাশি যদি রিয়ালিটি সেক্টরকে আমরা একটু জাজমেন্ট করি, রিয়ালিটি উভারতা সিতারা 60 ব্রেকআউট করার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। এবং এই সেক্টরের প্রত্যেকটা স্টকে মোমেন্টাম, গোদরেজ প্রপার্টিজ, ওবেরয় রিয়ালটিজ, ডিএলএফ, লোধা, সমস্ত স্টকে কিন্তু মোমেন্টাম দেখতে পাচ্ছি আমরা। আমরা সেরকমই কিছু একটা স্টক নিয়ে আলোচনা করবো আজকে। উইকলি 60 ব্রেকআউট, ডেইলি 60 ব্রেকআউট, কিন্তু একটা নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে, একটা ছোট্ট পুলব্যাক এলেও আসতে পারে। তার জন্য কিন্তু ঠান্ডা মাথায় ট্রেড করবেন। ট্রেডিং কিন্তু আনাপ সানাপ ট্রেডিং করতে নেই, কুল মাইন্ড ছাড়া কিন্তু কাজ করা উচিত নয়। মিড ক্যাপ লাইফ টাইম হাই বানাচ্ছে, দেখুন আমরা দেখে নিই তাহলে। নিফটি এখনো ধুকছে, কিন্তু এ লাইফ টাইম হাই বানাচ্ছে এখানে 14,831 এর হাই, আর গত মাসের হাই ছিল 14,703। তাহলে লাইফ টাইম হাই কিন্তু আপাতত ব্রেকআউট করে ট্রেড হচ্ছে। উইকলি চার্ট 60-র ওপরে, ডেইলি চার্ট 60-র ওপরে, চারিদিকে বুলিশ মোমেন্টাম। মানে নিফটিতে নেই, ব্যাংক নিফটিতে নেই, মানে লাইফ টাইম হাইয়ের কথা বলছি কিন্তু অন্য কিছু নয়। স্মল ক্যাপ এও কিন্তু পিছিয়ে নেই। মান্থলি চার্ট যদি দেখি, এও কিন্তু মোটামুটি চলে এসছে নিজের কিন্তু ক্লোজিং 19,416, আর আমাদের প্রিভিয়াস সুইং হাই ছিল 19,640, 19,440, 19,716, এগুলো ছিল তার লাইফ টাইম হাই। এখন চলছে 19,444। আর একটু দূরে, বেশি দূর নেই, একটুখানি ধাক্কা দিলেই ও কিন্তু লাইফ টাইম হাই ব্রেকআউট করে দেবে মনে হচ্ছে। নেক্সট হচ্ছে ডিফেন্স। ডিফেন্স সেক্টর আপাতত কিন্তু ঠিকঠাক আছে, গত মাসেও লাইফ টাইম হাই বানিয়েছিল, কিন্তু তার কাছাকাছি চলছে। উইকলি চার্ট যদি দেখি, সেখানেও কিন্তু একটা ফ্ল্যাগ ফরমেশন হয়েছে আরএসআই 60-র উপরে, ডেইলি চার্ট 60-40 সাইডওয়েজ। অয়েল অ্যান্ড গ্যাস লাস্ট সেক্টরকে নিয়ে আলোচনা করবো, তারপর নিফটিতে আসবো। মান্থলি চার্ট 60-40, বিশেষ কিছু নাই। উইকলি 60-40, ডেইলি 60-40, ইগনোর ইট। লেটস মুভ টু দা নিফটি। নিফটিতে যদি চলে আসি, নিফটির মান্থলি চার্ট আমাদের সামনে খোলা আছে। আরএসআই বলছে আমি ওপরে যাব, প্রাইস বলছে আমি কনভার্সন লাইন ব্রেকআউট করব। যদি বলিঞ্জার ব্যান্ড দেখি, বলিঞ্জার ব্যান্ডে বলছে সেন্টার ব্যান্ডকে ব্রেকআউট করতে হবে আমাকে, বাট বেড়ে উঠছে না, শ্যাডো বানাচ্ছে, চলে আসছে 1, 2, 3, 4 টাইমস, 3বার হাঁপিয়ে গেছে, চতুর্থবার যদি সাকসেসফুল হয় মার্কেট কিন্তু নেক্সট র্যালি 25,500, তারপরে লাইফ টাইম হয়, তারপরে বাকিটা পরে আলোচনা হবে। যখন লাইফ টাইম হাই ব্রেকআউট হবে তখন 27,000 28,000 লেভেল আমি আলোচনা করবো, এখন না। উইকলি চার্ট ফার্স্ট টাইম লাস্ট 3 সপ্তাহ ধরে প্রথমবার বলতে এই ছিল তার সাস্টেনেবিলিটি লাস্ট
রেড ক্যান্ডেলের সাথে, সেটা 5 জানুয়ারি 2026। তারপরে সেন্টার ব্যান্ডের ব্রেকআউট হচ্ছে বহুদিন পরে, RSI 60-40 ভেতরেই চলছে। যদি আমরা ধরি যে লাস্ট টাইম ব্রেকআউট কবে করেছিল, সেটা এপ্রিল 2025। সেই ব্রেকআউটের লেভেল ছিল অলমোস্ট আপনার 23,300 থেকে, এখানে ছিল আমাদের অলমোস্ট 23,800 বা 23,900, সেখান থেকে মার্কেট গেছিল কিন্তু 25,600। তাহলে ভেবে দেখুন অলমোস্ট 2,000 পয়েন্টের কিন্তু ব্রেকআউট ছিল। এখানেও কিন্তু যখন ব্রেকআউট দেখতে পাচ্ছি, এটা যদি 2,000 পয়েন্ট ধরি, তাহলে 26,000 নিফটি কিন্তু অনায়াসে আসা উচিত। যদি এই ব্রেকআউট সাস্টেন করে যায়, এই উইকেও 3 সপ্তাহ সাস্টেন করেছে, ফোর্থ উইক আসতে চলেছে মানডে থেকে। ডেইলি চার্ট দেখে নেবো একটুখানি। ডেইলি চার্ট আপাতত RSI 60-40 সাইড ওয়েজ জোনে ট্রেড হচ্ছে। আর যদি দেখি এদিক থেকে আমরা, এটা হলো নিফটির ভিউ, ঠিক আছে। এবারে নিফটি মোটামুটি এখন অব্দি স্টেবল রয়েছে, এই রেড ক্যান্ডেলটা কিন্তু বাজারকে খারাপ করতে পারেনি। বাজার ঠিকঠাকই আছে। বাজার কিন্তু এবার মনে হচ্ছে একটা চপি জোন বা ব্রেকআউট করলে পরে কিন্তু বড় ব্রেকআউট হবে। এবারে এখানকার ব্রেকআউট হলে কিন্তু অলমোস্ট 25,000 আস্তে আস্তে আসবে। 24,900, 25,200 এই লেভেলগুলোতে কিন্তু আস্তে আস্তে টাচ করবে। নেক্সট আমাদের মিড টার্মের জন্য যে 3টে স্টক আমি উইকলি মার্কেট অ্যানালিসিসে করে থাকি, সেই 3টি স্টক এবারে আলোচনা করতে চলেছি। প্রথম স্টক আমাদের জন্য আইটিসি হোটেল। এবং লং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য এই স্টকটি আমরা ফিবোনাচি প্লট করেছি এখানে। আমরা আইটিসি হোটেলে এই ফিবোনাচি আমাদের বলছে ইট ওয়াজ এ লাইফ টাইম হাই 261 টাকা 62 পয়সা। ডেটটা ছিল 21শে জুলাই 2025। সেখান থেকে কন্টিনিউয়াস ফলিং চ্যানেল, ফলিং ফলিং চ্যানেল। তো সেই ফলিং চ্যানেলের কিন্তু ব্রেকআউট হচ্ছে আপাতত আমরা দেখতে পাচ্ছি। যদি ফলিং চ্যানেলটাকে আমরা মার্ক করি, অলমোস্ট এখান থেকে আমাদের মার্কিং যদি হয় যে তার ব্রেকআউট কোথা থেকে কোথায় হলো, অলমোস্ট এই হচ্ছে তার ব্রেকআউটের লেভেল, ঠিক আছে। এখান থেকে এই যে ব্রেকআউট করেছে এবং সেই ব্রেকআউট কিন্তু সাস্টেন করছে আপাতত। এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা নর্মাল যদি এখানটায় ইচিমুকু লাগাই, বলিঞ্জার ব্যান্ডও যদি লাগাই, সব জায়গায় ব্রেকআউট। RSI 60 ব্রেকআউট করেছে উইকলি চার্টে। শুধুমাত্র এই প্যারামিটারটা আমরা 60-তে এই উইকলি চার্টেই দেখে থাকি। 60 ফার্স্ট টাইম ব্রেকআউট করেছে কবে, যবে পড়েছিল তারপর থেকে পড়েছিল সেপ্টেম্বর 2025। তারপরে কিন্তু RSI 60-কে হোল্ড করলো প্রথমবার এই সপ্তাহে আইটিসি হোটেল। ইট ক্যান গিভ এ ওয়ান্ডারফুল রিটার্ন ইন নিয়ার ফিউচার। হোয়াট ইজ দ্য নেক্সট টার্গেট? নেক্সট টার্গেটের লেভেল আসছে 199, কারণ এটা ফিবোনাচি লেভেল, এটা আমার কোনো মন করা লেভেল নয়। আমি নিজের থেকে কিছু বলি না, এটা পুরো টেকনিক্যাল বায়াসের উপরে আলোচনা করছি আমরা। এক্সটেনশন যেটা হচ্ছে আমাদের উপরের দিকে, সেই এক্সটেনশন কিন্তু 199। নিচের যে রিট্রেসমেন্ট বা সাপোর্ট, সেটা হচ্ছে 166। তাহলে বাজার দাঁড়িয়েছে 187। নিচের দিকে 21 টাকার রিস্ক, একটু নিচে পেলে বেশি ভালো হয়। আর উপরের দিকে রিওয়ার্ড হচ্ছে অলমোস্ট 199। ছোট প্যারামিটার, বেশি বড় নয়। তাহলে রিস্ক বেশি, রিওয়ার্ড কম। হ্যাঁ অবশ্যই। এবারে যদি সেই 200 লেভেল যদি ক্রস করে, তাহলে পরে 214 খালি হয়ে যাবে, 235-এর রাস্তা খালি হয়ে যাবে, এবং তারপরে লাইফ টাইম হাই। এবং সেটা ব্রেকআউট করলে কি যাবে সেটা আমরা পরে আলোচনা করবো। এবং সেটা যদি ব্রেকআউটও হয় আগামী দিনে, কারণ কোনো স্টকই কিন্তু চিরকাল এক জায়গায় পড়ে থাকে না, এবং আইটিসি হোটেল আজ না হোক কাল পারফর্ম করবে অবশ্যই। যখন পারফরমেন্স দেখাবে, এই আইটিসি হোটেলে যে এক্সটেনশন হবে 296, 313, 339, এগুলো হচ্ছে তার গোল্ডেন রেশিও 161%। সেই সমস্ত লেভেল কিন্তু আগামী দিনে কিন্তু দেখাতে পারে, দেখালে অবাক হবেন না। যে কোনোদিন আমি হয়তো বলে গেছিলাম, হয়তো 1.5 বছর বা 2 বছর পরে দেখছেন যে এখান থেকে এ হয়তো মাল্টিবেগার হয়ে গেছে, ঠিক আছে। হতেই পারে, না হওয়ার কিছু নেই। এরকম ভাবেই কিন্তু মাল্টিপ্লিকার হয়। নেক্সট স্টক আমাদের জন্য যেটা হচ্ছে, তার নাম হচ্ছে আমাদের পুনাওয়ালা ফিনকর্প। অনেকে নাম শুনেছেন, অনেকে শোনেনি, যথেষ্ট বড় গ্রুপের কোম্পানি, ঠিক আছে। তো পুনাওয়ালা ফিনকর্প যেটা, তো সেই পুনাওয়ালা ফিনকর্প দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম 60 ব্রেকআউট হচ্ছে RSI তে। কতদিন পরে ব্রেকডাউন হয়েছিল অক্টোবর 2025, তারপরে ফার্স্ট টাইম ব্রেকআউট। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফিবোনাচি লেভেল 50%, যে ফিবোনাচি রিট্রেসমেন্ট হয়েছিল সেখান থেকে যে এক্সটেনশন, সেই এক্সটেনশনকে ব্রেকআউট করছে। নেক্সট লেভেল হচ্ছে আমাদের 61%, যেটা গোল্ডেন রেশিও। 491 উইল বি দ্য ভ্যালু, এবং নিচের রিস্ক থাকছে আমাদের 382। থ্রি না সরি 382 নয়, 466 হচ্ছে আমাদের কাছে নেক্সট লেভেল অফ হার্ডেল নিচের দিকে। এটাই সাপোর্টের কাজ করবে আপাতত। আর যদি এখান থেকে উপরের দিকে যায় 491, মার্কেট চলছে 477, তার উপরে লেভেল 786, 570, পরপর এই লেভেলগুলো হচ্ছে আমাদের লেভেল। 526, 570 পরপর লেভেল থাকছে আমাদের। এটা পুনাওয়ালা ফিনকর্প গেল। তারপরে যে লাস্ট স্টক যেটা আজকের, সেটা ওয়েলথ ক্রিয়েশনের জন্য ট্রেডিং এর স্টক এখনো বাকি আছে, অপশন স্ট্র্যাটেজি বাকি আছে, ঠিক আছে। কেউ এখন অব্দি চোখ নড়াবেন না, মন দিয়ে শুনুন। এটি হচ্ছে আমাদের DLF, পুরো পরিচিত পুরনো একটি স্টক।
লাস্ট টাইম উইকলি চার্টে 60-র ওপরে ট্রেড হয়েছিল কয়েকদিনের জন্য বা কয়েকটা সপ্তাহের জন্য, 1-2 সপ্তাহের জন্য। সেটা জুন 2025, আজ থেকে পাক্কা 1 বছর আগে। তার আগে সেপ্টেম্বর 2024। তার আগে ব্রেকডাউন হয়েছিল এপ্রিল 2024, মানে আজ থেকে 2 বছর আগের ঘটনা অলমোস্ট। যখন 60-র ওপরে চলতো, ইতিহাস হয়ে গেছিল সেটা। কতদিন চলেছিল? এপ্রিল 2023 থেকে এপ্রিল 2024, পাক্কা 1 বছর র্যালি দিয়েছিল। সেই স্টকের মোমেন্টাম শুরু হয়েছিল এখান থেকে। এখানে তখন তার দাম ছিল 413 টাকা। এবং RSI 60 ব্রেকডাউনে যে তার লীলা খতম হয়েছিল, সেটা 843, 831 বা 830-এর লেভেল। মানে ভাবুন, পয়সা 1 বছরে ডাবল করে দিয়ে গেছিল DLF এর মতন স্টক। ফার্স্ট টাইম ব্রেকআউট হচ্ছে। মাঝখানে চেষ্টা করেছিল, পারেনি। এটা ছিল জুন 2025। তার আগে সেপ্টেম্বর 2024, দুবার ফেল হয়েছে। দিস ইজ দ্য থার্ড টাইম ব্রেকআউট হয়েছে 60। এবং সেখানে সেই 686 হচ্ছে ভ্যালু, 685। আমি বলবো ঠিক আছে, ব্রেকআউট হয়ে গেছে, কারণ এখান থেকে RSI 60 ব্রেকআউট মানে আমরা এখান থেকে কিন্তু অপশনে যেতে পারি এখানটায়। তাহলে আমাদের নেক্সট লেভেল অফ সাপোর্ট থাকছে 0.382 ফিবোনাচি এক্সটেন্ট, যে রিট্রেসমেন্ট, সেখানে দাঁড়াচ্ছে আমাদের ভ্যালুয়েশন 640 উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট। এবার যদি এই 686 হোল্ড করে, তাহলে নেক্সট লেভেল হচ্ছে আমাদের 733, 800, 884। এবং তারপরে যখন ব্রেকআউট, যদি 884ও ব্রেকআউট হয়ে যায় 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে, তাহলে যে কি লেভেল আসতে পারে সেটা কিন্তু আপনাদের কোনো আইডিয়া নেই। 161%, যেটা গোল্ডেন রেশিও, সেটা এলে কিন্তু তার ভ্যালু আসছে 1130-এর ভ্যালু দেখাচ্ছে এখানটায়। ঠিক আছে? তো এইভাবে কিন্তু ছোট্ট রিস্ক কত বড় রিওয়ার্ড দিতে পারে। আপনি হয়তো 10টা স্টক এরকম ট্রেড নিলেন, সেখান থেকে হয়তো 3টে চললো, 7খানা ছোট ছোট স্টপ লস হিট হলো, 10 টাকা, 20 টাকা, 30 টাকা বা 40 টাকা করে। যদি 400 টাকা আপনি 400 পয়েন্ট এদিক থেকে দিয়ে দেন, আর ওখান থেকে যদি 3টে স্টকে 250, 300, 250, 300 করে যদি পয়েন্ট নেন, তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু যথেষ্ট হলো। ওদিকে 700, 800 পয়েন্ট আপনার রিওয়ার্ড হলো, আর এদিকে আপনার 200, 250 বা 300 পয়েন্ট হয়তো আপনি দিলেন। নেট নেট কিন্তু আপনি গেনিয়ে থাকলেন। এটা হচ্ছে পলিসি বা আমাদের সিস্টেম। সিস্টেম জানার জন্য আমার সাথে পাকাপাকি জুড়লে তাহলেই কিন্তু এই সিস্টেম জানা যায়, না হলে পরে কিন্তু আমি সবকিছু বলতে পারি না ওপেন প্ল্যাটফর্মে। নেক্সট হচ্ছে আমাদের ট্রেডিং এর জন্য নেক্সট উইকের যে স্টক, প্রথম স্টক হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর থেকে। সেটি হচ্ছে ICICI ব্যাংক, সকলের জানা পরিচিত, চেনা পরিচিত ব্যাংক। উইকলি চার্ট 60-র নিচে চলে গেছিল এবং 60-র আবার ব্রেকআউট, এই ডেলি চার্ট 60-র নিচে চলে গেছিল এবং সেখান থেকে 60 ব্রেকআউট হচ্ছে। তো আমরা এই স্টকটার সাথে কেন এত পরিচয় দেখাতে যাচ্ছি বা এত সম্পর্ক দেখাতে যাচ্ছি যে স্টকটি ভালো আছে? কারণ বলছি এখানটায়, কারণটা হচ্ছে এখানটায় RSI তে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স রয়েছে। তার জন্য আমাদের একটা ছোট্ট রিস্ক নেওয়া যেতে পারে এখানটা। ছোট্ট রিস্ক কতটুকুনি? 1375 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট, রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কাছে 1430। এই দুটো লেভেলকে মাথায় রাখবো, নিচে সাপোর্ট, ওপরে রেজিস্ট্যান্স। যদি আমাদের ক্যাশ পজিশন নিতে চান, কোয়ান্টিটি বুঝে নেবেন। আর যদি কেউ ফিউচার ট্রেড করেন, তাহলে পরে কিন্তু একটা কাইন্ডলি পুট অপশন নিয়ে যাবেন জুলাই সিরিজের জন্য। তাতে আপনার যদি 1375, 1375 যদি আমাদের চলে আসে নিচে, তাহলে আমাদের কত টাকা লস হবে? 9000 টাকার কাছাকাছি লস হবে। নেট নেট লস হতে পারে আপনার এখানে 19,000, আর মার্জিন লাগছে 34,000। মোটামুটি 60 to 65,000 মার্জিন নিয়ে চলুন। ইউ ক্যান ডু দিস ট্রেড। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য টাটা মোটরস, প্যাসেঞ্জার ভেহিকেল, আমাদের অটো সেক্টরের স্টক, যেটা দেখেছি এও কিন্তু ব্রেকআউটের চেষ্টা চালাচ্ছে। সেখানে দেখতে পাচ্ছি টাটা মোটরস রিসেন্টলি একটা সুইং লো তৈরি করেছে, RSI 40 নিচে চলে গেছে। কেন বলছি স্টকটার সাথে কোনো রকম RSI তে ভালো কিছু নেই? শুধুমাত্র একটাই কথা, সেটা হচ্ছে আমাদের মর্নিং স্টার ফরমেশন হয়েছে। মর্নিং স্টার ফরমেশনের একটা বুলিশ মোমেন্টাম আসা উচিত। সেটা যদি RSI তে RSI যদি দেখি আমরা, মোটামুটি 50-60-এর কাছাকাছি, RSI 50-52 কাছে গেছে এক্সিটিওর পজিশন। এবং তাতে মোটামুটি আপনার লেভেলটা যেটা আসবে, আরে বলিঞ্জার ব্যান্ডের সেন্টার ব্যান্ড এলে পরে কিন্তু পজিশন স্কোয়ার আপ করে দেওয়া উচিত। কারণ ট্রেডিং রেট এটা 330 হচ্ছে স্টপ লস, ওপরের নেক্সট আমাদের হার্ডেল হচ্ছে 355। তাহলে যদি কেউ ফিউচার নিয়ে ট্রেড করে, তাহলে আমাদের স্টপ লস যাই হোক, আমাদের একটা পুট অপশনকে হেজ করে কাজ করা উচিত। তাতে 330 যদি আসে, কত টাকা আপনার লস হতে পারে? আপনার লস হতে পারে অলমোস্ট 6,500 টাকা। নেট নেট লস হতে পারে টোটাল, যদি আপনি মান্থলি অব্দি হোল্ড করলেন, বাজার নিচেই থেকে গেল, তাহলে 14,000 টাকা ম্যাক্সিমাম লস। আর এদিক থেকে আপনার 19,000 টাকা আপনার নেট নেট মার্জিন, মানে ধরে চলুন 35 থেকে 45,000 টাকা আপনার নেট নেট মার্জিন লাগতে পারে। ট্রেডিং এর জন্য লাস্ট স্টক, যেটা ফিউচার নিয়ে কথা বলবো, এরপরে অপশনের স্ট্র্যাটেজি রয়েছে এবং দারুণ স্ট্র্যাটেজি। সেখানে স্টক হচ্ছে আমাদের টাটা স্টিল, মেটাল সেক্টর। আবার নতুন করে বাউন্স ব্যাক দেখানোর চেষ্টা করেছে, যেটা অলরেডি আমি ডিসকাস করেছি।
তো টাটা স্টিলে আমরা দেখতে পাচ্ছি এখানটা ইম্পর্টেন্ট একটা সাপোর্টের কাছ থেকে বাজার বাউন্স ব্যাক করছে। গতকাল একটা বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছিল, এর আগে একটা বুলিশ আরামে ছিল, সেখান থেকে বাউন্স ব্যাক দিয়েছে। বুলিশ কিকার ইকুয়াল টু 2 থেকে 3টে ক্যান্ডেল বা 4টে ক্যান্ডেল যদি আসে, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 200, তার উপর রেজিস্ট্যান্স হচ্ছে 205, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। নিচে সাপোর্ট হচ্ছে 186। ফিউচার নিয়ে কাজ করলে কাইন্ডলি মাথায় রাখবেন 186 যদি আসে এক্সিটের পজিশন, তাতে 5,700 বা 6,000 টাকা আপনার নেট নেট লস হবে। আর এদিকে আপনার নেট মার্জিন লাগছে অলমোস্ট, ধরে চলুন 30 থেকে 35,000 টাকা নেট নেট মার্জিন লাগছে যদি ফিউচার ট্রেড করেন। লাস্ট স্টক যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি অপশনের একটি স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করবো, এবং স্টকটি সকলের পরিচিত, নাম হচ্ছে টাটা। টাটা গ্রুপের একটি স্টক, তার নাম হচ্ছে টাইটান। টাইটান আমরা সকলেই জানি স্টকটি সম্পর্কে, অনেক পুরনো স্টক। মিস্টার ঝুনঝুনওয়ালারও প্রচুর বড় ইনভেস্টমেন্ট এটার উপরে ছিল একটা সময়, এখনো রয়েছেন। ওনার মিসেস রেখা ঝুনঝুনওয়ালা জিনিসগুলোকে টেক কেয়ার করেন, এবং ওনার 2 সন্তান মানে পুত্র সন্তান রয়েছে, তারা এগুলোকে দেখাশোনা করেন আপাতত। অনেকদিন পরে কিন্তু এই টাইটানে আবার 60 ব্রেকআউট হচ্ছে আরএসআই তে। যদি আমরা সেই আরএসআই 60 ব্রেকআউট দেখি যে হ্যাঁ সাস্টেন করলো, যদি 1 এর লেভেলটাকে কাটে যেটা লাইফ টাইম হাই ছিল 4,605, এর উপরে যদি ক্লোজ করে যায়, তাহলে পরে কিন্তু মোটামুটি আমরা ধরতে পারি যে উইকলি চার্ট যদি এর উপরে ক্লোজ করে, সেটা কিন্তু নেক্সট লেভেল অফ হার্ডেল হচ্ছে আমাদের 1.272, তারপরে 1.414, তারপরে 161%, যেটা গোল্ডেন রেশিও। যদি 4783 যায়, যেটা 1.272, এটা হচ্ছে প্রথম এক্সটেনশন। যদি এই এক্সটেনশন অব্দি বাজার গিয়ে ক্লোজ করে, এর উপরে ক্লোজ করে, বা 1.414 এই লেভেলে যদি ক্লোজ করে, তাহলে জ্যাকপট স্ট্র্যাটেজি আছে তাহলে আমাদের জন্য, ঠিক আছে, মান্থলি সিরিজের জন্য। কি হতে পারে আমরা সেখানে বলবো 4,600 একটি কল অপশনকে লং করা উচিত, মানে বাই করা উচিত, যার দাম আজকের ক্লোজিং ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 80 টাকা। পাশাপাশি আমি বলছি 4,750-এর একটি কল অপশন সেল করে দিন, যার ভ্যালুয়েশন রয়েছে 29 পয়েন্ট। নেট নেট আপনার মার্জিন লাগছে এখানটা 28,000, ম্যাক্সিমাম লস হতে পারে 8,800, মানে আমি 9,000 টাকা রাউন্ড ফিগার ধরে চলছি। অত অব্দি থাকার দরকার নেই, কারণ আমরা বলবো যদি কোনো কারণে 4,470 ব্রেকডাউন হয়ে ক্লোজ করে যায় উইকলি চার্ট, এক্সিট এর পজিশন 4,470, মনে রাখবেন লেভেলটা 4,470 হচ্ছে আমাদের এই ভ্যালুয়েশনটা। অলমোস্ট আপনার 4,500 টাকা লস হবে, 50% লস নিয়ে এক্সিট করে যান। তাহলে আমি যেখানটা যা বলছি এখানটা যে 9,000 টাকা নেট লস, আপনার যখন 9,000-এর অর্ধেক 50% মানে 4,500 টাকা লস দেখাবে, এক্সিট ইওর পজিশন, তাতে দাম কি আছে দেখার দরকার নেই। দ্যাটস ইট, এইটুকুনি লস নিয়ে কাজ করুন, রিওয়ার্ড অনেক বড় আছে, ঠিক আছে। 4,700-এর উপরে যদি ট্রেড হয়, 4,750-এর উপরে যদি ক্লোজ করে যায় বাজার, জ্যাকপট ট্রেড, ঠিক আছে। ওকে, তো চলুন তাহলে আমাদের অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। পর্যায়ে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমার একটি ফেসবুক চ্যানেল রয়েছে যেখানে রেগুলার এই সমস্ত জিনিসগুলো যেতে থাকে। একটু সেখানে লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন, আপনার পরিচিত যারা রয়েছে তাদের মধ্যে জিনিসগুলো জানিয়ে দিন, যারা স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড বা কাজ করছেন অলরেডি। গতকাল একটি আমি এখানটায় ছোট্ট করে এডুকেশনাল ভিডিও দিয়েছিলাম, যেখানটায় প্রাইস অ্যাকশন বলতে কি বোঝায়, তার সাইকোলজি কি, এরকমই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আমি দিতে থাকি। এবং রেগুলার পোস্ট মার্কেট অ্যানালিসিস এবং উইকলি মার্কেট অ্যানালিসিস সপ্তাহে একবার, সেগুলো কিন্তু যেতে তো নর্মাল থাকছেই। পাশাপাশি যদি আপনি ইউটিউব চ্যানেলের দিকে যান, এখানেও কিন্তু সেম জিনিস আপনি পাবেন। দুটো চ্যানেলে যখন যেটা মনে হচ্ছে একটু লাইক করে দিন, ইউটিউবের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন। পাশাপাশি আপনার বন্ধু বান্ধব পরিচিত যারা রয়েছে তাদেরকে শেয়ার করুন, এবং সেখানে কমেন্ট বক্সে লিখুন যে আপনার কতটা ভালো লাগছে, খারাপ লাগছে, যা লাগছে সেটা অ্যাটলিস্ট মেনশন করুন, যে তাহলে আমি কিন্তু সেটা জানতে পারবো যে হ্যাঁ আপনারা জিনিসগুলো দেখছেন এবং জিনিসগুলোর সাথে বাকিদের মতন পার্টিসিপেশন দেখাচ্ছেন। ওকে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ সেশনটা প্রথম থেকে শেষ অবধি থাকার জন্য। আবার আগামী সপ্তাহে এই শনিবার দিন চলে আসবে আমাদের পোস্ট মার্কেট উইকলি মার্কেট অ্যানালিসিস। আর মানডে থেকে যেরকম আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস যায় ইভিনিং এ, সেটা যেতে থাকবে। আর এডুকেশনাল ভিডিও কিন্তু এবার মাঝখানে মাঝখানে কিন্তু আসতে থাকবে, সপ্তাহে একটা দুটো করে কিন্তু রেগুলার প্রত্যেক সপ্তাহে এডুকেশনাল ভিডিও কিন্তু দিতে থাকবো, যেটা আপনাদের হেল্প করবে, ঠিক আছে। ওকে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমাদের দেখা হচ্ছে নেক্সট মানডে পোস্ট মার্কেট অ্যানালিসিসে। তার আগে প্রত্যেকে ভালো থাকুন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। গুড ডে, সকলে ভালো থাকবেন।